নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কাছে দূরের সকল শ্রোতা বন্ধুকে আমার অনেক অনেক আন্তরিক ভালোবাসা জানিয়ে আজ আপনাদের এই ভালো লাগা গল্প চ্যানেলের পক্ষ থেকে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা সেই রোমহর্ষক উপন্যাস মরণের ডঙ্কা বাজে। আজ আপনারা শুনবেন এই উপন্যাসের চতুর্থ অডিও। গল্প পাঠে আমি পবিত্র। তো চলুন শোনা যাক আজকের গল্প। একটু পরে কনসেশনের পুলিশ এলো। চীনা পুলিশের ডেপুটি মার্শাল স্বয়ং এলেন বহু লোকজন নিয়ে। ওদের দিয়েই চণ্ডুর ও জুয়াড়িদের আড্ডার ছোট্ট উঠোনটা ভরে গেল। ডেপুটি মার্শাল বললেন, সেই তো একে শহরে ব্ল্যাকআউট, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। এখনই জাপানিরা হাই এক্সপ্লোসিভ বম্ব ফেলবে, তারপরে ফসফেন গ্যাসের বোমায় বিষ ছাড়বে। এখন এ অবস্থায় কি করা যায়? মেয়ে দুটিকে কোথায় আটকে রেখেছে, কি করি বা খুঁজি? কনসেশনের পুলিশের কর্মচারীরা বললেন, একটা কাজ করা হোক স্যার, আপনার এলাকায় যত বদমাইশের আড্ডা আছে সব হানাতেই চলুন। কিন্তু তাতে তো সময় নেবে। এখনই যে সব ছত্রাকার হয়ে চারিদিকে ছুটে বেরিয়ে পড়বে। দেখছেন না ওপরকার অবস্থা? ওদের প্ল্যান করে নিতে যা দেরি। আচ্ছা, দেখছি কতদূর কি হয়। আসলে মেয়ে দুটিকে গুন্ডারা আটকে রেখেছে মুক্তিপণ আদায় করবার উদ্দেশ্যে। সুতরাং তাদের প্রাণের ভয় বর্তমানে নেই, এ কথা ঠিক। কেননা সাংহাইতে এরকম অনবরত হচ্ছে, আর এই ভদ্রলোক দুটি এত রাত্রে মেয়েদের নিয়ে চাপেই পল্লীতে বেরিয়ে পড়ে বড় বিবেচনার অভাব দেখিয়েছেন। আর এই পাড়াতেই তো যত গুন্ডার বদমাইশদের আড্ডা। যাই হোক, অবশেষে পুলিশের লিস্ট দেখে কাছাকাছি দুটি বদমাইশদের আড্ডায় হানা দেওয়া হলো, কিন্তু কোথাও কিছু মিলল না। তারপর রাত যখন 1:30, এমন এক ভীষণ ব্যাপারের সূত্রপাত হয়ে গেল যে এর আগে যে সব বোমা ফেলার কাণ্ড সুরেশ্বর ও বিমল দেখেছে, এর কাছে সেগুলো সব একেবারে ম্লান হয়ে নিষ্প্রভ হয়ে মুছে গেল। বিমল আর সুরেশ্বরের মনে হলো আকাশ থেকে চারিধারে একসঙ্গে যেন দেবরাজ ইন্দ্রের বজ্র পড়তে শুরু হয়েছে, এবং অসংখ্য, অনেক অনেক বজ্র, যেন গুণে শেষ করা যায় না। আর সঙ্গে সঙ্গে বিস্ফোরণের আওয়াজ, ইট টালি ছোটার শব্দ, দেওয়াল পড়ার ছাদ পড়ার শব্দ, মানুষের কলরব, হইচই কান্না, পুলিশের হুইসল, মাথার উপর ঘর ঘর শব্দ, সব শুদ্ধ মিলিয়ে যেন একটা সুপ্ত দৈত্যপুরীর দৈত্যরা যেন হঠাৎ জেগে উঠে উন্মাদ হয়ে বাইরে বেরিয়ে এসেছে। ডেপুটি মার্শাল অর্ডার দিলেন, সব কনস্টেবল একত্র হয়ে গেল। কনসেশন পুলিশের কর্মচারীরা সাহায্য করতে চাইলে হতাহতদের হাসপাতালে নিয়ে যেতে। সেই অন্ধকারের মধ্যে টর্চ জেলে অট্টালিকার ভগ্নস্তূপ অনুসন্ধান করে আহত ও চাপা পড়া মানুষের সন্ধান চলতে লাগলো, কিন্তু কাজ এগোয় না। ভাঙা বাড়ির ইটের রাশি পদে পদে ওদের বাধা দিতে লাগলো। ওরা দেখল একটা চীনা মন্দিরের কাছে 4 জন লোক মরে পড়ে আছে। দুটি ছোট বাড়ি একেবারে চুরমার হয়ে সেখানে এমনভাবে রাস্তা আটকেছে যে মৃতদেহগুলো টেনে বার করার উপায়ও রাখেনি। ইটের স্তূপের উপর উঠে আবার ওদিক দিয়ে নেমে যেতে হলো
তবে জায়গাটা পার হওয়া সম্ভব হলো। বিমল চেঁচিয়ে বলে উঠল, সবাই সাবধান, সামনে প্রকাণ্ড বোমার গর্ত। সবাই চেয়ে দেখল, আন্দাজ প্রায় 30 ফুট ব্যাসযুক্ত একটা প্রকাণ্ড গহ্বর থেকে এখনো ধোঁয়া উঠছে এবং গর্তের ধারে এখনো ছটকানো ধাতুর খোলা ভাঙা টুকরো টুকরো পড়ে আছে। বিমল টুকরোগুলো হাতে নিয়েই ফেলে দিলে। উফ, কি আগুন! কর্ডাইটের উগ্র গন্ধ জায়গাটায়। ওরা সবাই অবাক হয়ে সেই ভীষণ গর্তটার দিকে চেয়ে রইল। আবার এমন সময় দেখা গেল 6খানা জাপানি প্লেন সারবন্দি হয়ে দক্ষিণ থেকে উড়ে আসছে ওদের মাথার উপর। বোধহয় ওদের টর্চের আলো দেখেই আসছে। চীনা পুলিশের ডেপুটি মার্শাল হেঁকে বললেন, সাবধান, বোমার গর্তে লাফ দাও। সবাই বুঝলে এ অবস্থায় 30 ফুট ব্যাসযুক্ত এবং আন্দাজ প্রায় 15 ফুট গভীর বোমার গর্তটাই সবচেয়ে নিরাপদ স্থান সারা চাপেই পল্লী অঞ্চলের মধ্যে। তারপর ঝোপঝাপ। 2 সেকেন্ডের মধ্যে উপরে আর কেউ নেই। সবাই সেই গর্তটার মধ্যে ঢুকে পড়েছে। বিমল ওদের সঙ্গে লাফ দিয়েছিল। সঙ্গে সঙ্গে ওর হাঁটু পর্যন্ত পাঁকে পুঁতে গেল। গর্তটার মধ্যে কাদা আর জল ছিল, আর কাদার সঙ্গে বোমার ভাঙা টুকরো মেশানো। সবাই কোনো রকমে জল কাদার মধ্যে মাথা গুঁজে রইল ধার ঘেঁষে, কারণ মাঝখানে থাকলে অনেকখানি নক্ষত্র খচিত অন্ধকার আকাশ দেখা যায়। তখন আর নিজেকে খুব নিরাপদ বলে মনেও হয় না। ওদের মধ্যে একজন আমেরিকান পুলিশম্যান ওদের বোঝাচ্ছিল যে এ অবস্থায় কোনো এরোপ্লেন থেকে বোমা ফেললে ওদের লাগবার কথা নয়। সে নাকি মানচুকু রণক্ষেত্রের অভিজ্ঞতা থেকেই জেনেছে যে বোমার গর্তই সর্বাপেক্ষা নিরাপদ স্থান। আর একজন বললে, কেন, যদি মেশিন গান চালায়? আরে ফু, মেশিন গান, তাও আবার এই অন্ধকারে। এমন সময়ে হঠাৎ দেখা গেল সেই 6খানা প্লেন ঠিক ওদের গর্তের উপর এসে চক্রাকারে উঠছে এবং ক্রমে নিচু হয়ে নামছে যেন। কে একজন বললে, আমাদের টের পেল নাকি? মুখের কথা সবারই ওষ্ঠাগ্রে যেন জমাট বেঁধে গিয়েছে। বুকের রক্ত সকলের পর্যন্ত জমাট হয়ে বেঁধে গেল। কেবল আগের পুলিশম্যানটি বলতে লাগলো, কোনো ভয় নেই, ওরা মেশিন গান ছুঁড়ে কিছু করতে পারবে না। কাওয়াসাকি বম্বারের মেশিন গানের তারিপথ সুবিধের নয়। ও তো যদি জার্মান হেঙ্কেল 51 কি স্কুল ব্যাংক 111 তাহলে না হয়। সবাই চাপা গলায় বিষম রাগের সঙ্গে একসঙ্গে বলে উঠল, আহ, চুপ। সঙ্গে সঙ্গে প্লেনগুলো অনেকখানি নেমে এলো এবং অকস্মাৎ এক তীব্র সার্চ লাইটের আলোয় ওদের বোমার গর্ত এবং চারপাশের আরো অনেক দূর পর্যন্ত আলোকিত হয়ে উঠল এবং উঠবার সঙ্গে সঙ্গেই পটকা বাজির মতো মেশিন গান ছোঁড়ার শব্দে ওদের কানে তালা ধরবার উপক্রম হলো। একজন ফিসফিস করে বললে, যদি বাঁচতে চাও তো সবাই মরার মতো পড়ে থাকো, ভান করো যে সবাই মরে গিয়েছ। এবার আগের সেই মার্কিন পুলিশম্যানটি যুক্তি তর্কে অদম্য। সে বলে উঠল, আরে কিছু হবে না, হবে না। হ্যাঁ, হতো যদি হেঙ্কেল 51 কিংবা। উফ, আবার সেই কাদা জলের মধ্যে হাত পা গুটিয়ে উপুড় হয়ে নিস্তব্ধ হয়ে পড়ে থেকে বিমল অতীত ভবিষ্যতের কোনো কথা ভাবছিল না। তার শুধু চিন্তা বর্তমানকে আশ্রয় করে। একে তো সংসার নেই, অতীত নেই, ভবিষ্যৎ,
শুধু সে আছে, আর আছে এই দুর্ধর্ষ বিভীষণ নিষ্ঠুর বর্তমান। যে কোনো মুহূর্তে মেশিন গানের গুলি ওর জীবন লীলা, ওর সমস্ত চৈতন্যের অবসান করে দিতে পারে। সারা দুনিয়া ওর কাছ থেকে মুছে যেতে পারে এক মুহূর্তে, যে কোনো মুহূর্তে। কাদার মধ্যে মুখ গুঁজে, চোখ বুজে ও পড়ে রইল। ওর পাশে সবাই সেইভাবেই আছে। বীরত্ব দেখাবার অবকাশ নেই, বাহুবল বা সাহস দেখাবার অবসর নেই। যেন খোঁয়াড়ের শুয়োরের দলের মধ্যে, ভয়ে কাদার মধ্যে ঘাড় গুঁজে থাকা মাত্র। এর নাম বর্তমান যুগের যুদ্ধ। ওরা আজ দেশপ্রেমিক বীর সৈনিক দল হলেও এর বেশি হয়তো কিছু করতে পারত না। হয়তো এই একই উপায় অবলম্বন করতেই হতো। অন্য গত্যন্তর ছিল না। অন্য কিছু করা আত্মহত্যার নামান্তর মাত্র। কানের এত কাছে এরোপ্লেনের শব্দ বিমল কখনো পায়নি। এরোপ্লেনের বিরাট আওয়াজ কানে একেবারে তালা ধরালো। এখন ওর ভয়ানক আগ্রহ হচ্ছে। একবার মুখটা তুলে ওপরের দিকে চোখ রেখে চেয়ে দেখে এরোপ্লেনগুলো গর্তটার কত উপরে এসেছে। এখনো চলছে শুধু আওয়াজ, এরোপ্লেনের আওয়াজ, মেশিন গানের আওয়াজ। কিন্তু আওয়াজ যত হলো, কাজ তত হলো না। মেশিন গানের একটা গুলিও এদের বোমার গর্তের মধ্যে পড়ল না। দু তিনবার প্লেনগুলো পুরোদমে গর্তের দিকে নেমে এলো, কিন্তু কিছু করতে পারল না। শুধু আওয়াজ আর শুধু আওয়াজ। ক্রমে প্লেনগুলো সরে গেল গর্তের উপর থেকে। হয়তো দেখে ভাবলে, গর্তের লোকগুলো তো সব মরে গিয়েছে, তাই মরার উপর মেশিন গানের দামি গুলি চালিয়ে বৃথা অপব্যয় করা কেন। কিছুক্ষণ পরে ওরা সবাই গর্তে থেকে উঠে এলো। পরস্পরের দিকে চেয়ে দেখলে কি অদ্ভুত কাদামাখা সকলের চেহারা হয়েছে। পুলিশের স্মার্ট ইউনিফর্ম একেবারে কাদায় আর খোলা জলে নষ্ট হয়ে যেন ভিজে কাঁথা হয়ে গিয়েছে। এমন সময়ে মার্কিন পুলিশম্যানটি গর্ত থেকে ঠেলে উঠেই বললে, কে? আমি বলিনি তোমাদের এরা মেশিন গান ছুড়ে সুবিধা করতে পারে না ও এরোপ্লেন থেকে? তবে হ্যাঁ, যদি স্কুল ব্যাংক 111 হতো, তবে দেখতে একটা প্রাণীও আজ আমরা বাঁচতাম না। তারপর মিনিট 15 কেটে গেল। বোমারু প্লেনগুলো আকাশের অন্যদিকে চলে গিয়েছে। কি ভীষণ আওয়াজ! বিমলের এবার মনে পড়ল, অ্যালিস তার নরম সাদা হাত দুটি তুলে কান ঢেকে বসত। হোয়াট অ্যান এ ফুল রকেট! অ্যালিসের সেই ভঙ্গিটা, তার মুখের কথা মনে পড়তেই বিমলের বুকের মধ্যে কেমন করে উঠল। মনে মনে ভাবল, আহা, অ্যালিস, মিনি, বেচারি অ্যালিস, কি ভীষণ কাল রাত্রি আজ ওদের পক্ষে। সাংহাইয়ের এই দুর্যোগের রাত্রির কথা বিমল কি জীবনে কখনো ভুলবে? কোথায় সে সিঙ্গাপুরে ডাক্তারি করবে বলে বাড়ি থেকে রওনা হলো, আর আজ অদৃষ্ট তাকে কোথায় কি অবস্থায় নিয়ে এসে ফেলেছে। হঠাৎ সেই পিনাঙের মন্দিরে সেই নিষ্ঠুর মূর্তি চীনা রণদেবতার ভ্রুকুটি কুটিল মুখ মনে পড়ল, আর ভাবল, এই রণদেবতাই ওদের তার ফাঁদে ফেলেছেন। এমন সময় একটা প্লেন দক্ষিণ পূর্ব দিকে একটা বস্তির উপরে দুটো বোমা ফেলল। কি ভীষণ আওয়াজ হলো! অন্ধকারের মধ্যে একটা আগুনের শিখার চমক দেখা গেল, কিন্তু লোকজনের চেঁচামেচি শোনা গেল না। মার্কিন পুলিশম্যানটি বললে,
কি দেখছো? 50 পাউন্ডের বোমা। দেখছো কি কাণ্ডটা করলে বস্তিতে? সব লোক নিশ্চয় পালিয়েছে। হ্যাঁ। সুরেশ্বর বললে, ও, ওই দেখো, আর একদল বম্বার দেখা দিয়েছে দক্ষিণ পূর্ব কোণে। অন্তত 12খানা ষাঁড়বন্দী হয়ে এগিয়ে আসছে। তবে এরা যে এলোমেলো ভাবে বোমা ফেলছে না তা বেশ বোঝা গেল। এদের ধ্বংসলীলার মধ্যে প্ল্যান আছে, শৃঙ্খলা আছে। সমস্ত শহরটা এবং তার প্রান্তস্থিত এই দরিদ্র পল্লী, চাপেই ও অন্যান্য ছড়ানো গ্রামগুলোকে ওরা যেন কতকগুলো কাল্পনিক অংশে ভাগ করে দিয়েছে এবং নিয়ম করে প্রত্যেক অংশে বোমা ফেলছে, কোনো অংশ পরিত্রাণ যেন না পায়। বিমল লক্ষ্য করল অন্ধকারের মধ্যে বস্তির লোকজনেরা খানা নালার মধ্যে অনেকে মুখ গুঁজে পড়ে আছে। একটা লোক একটা গাছের গুঁড়িতে প্রাণপণে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। অন্ধকারে কারোর মুখ চেনা যায় না, অথচ মেয়ে কি পুরুষ তাও বোঝা যাচ্ছে না, যেন ভীত সন্ত্রস্ত প্রেত মূর্তি। সন্ধ্যাবেলাকার সেই বেপরোয়া ভাব আর নেই। এক মুঠো ছড়ানো নক্ষত্রের মতো কতকগুলো বোমা পড়ল দূরের একটা পাড়ায়। পুলিশম্যানগুলো বলাবলি করছে সেই জায়গাটা সাংহাইয়ের ব্যবসা বাণিজ্যের কেন্দ্র। আবার ওদিকে সেই প্লেনগুলো আবার আসছে, তবে এবার সার্চ লাইট জ্বালায়নি, অন্ধকারেই আসছে। কাছেই একটা পল্লীতে ওরা 6টা বোমা ফেলল, আন্দাজ এক একটা 50 পাউন্ড ওজনের। পুলিশের ডেপুটি মার্শালের আদেশে ওরা সবাই সেদিকে ছুটল। সেখানে এক ভীষণ দৃশ্য। রাস্তার লোকে লোকারণ্য, ভয়ের চোটে সতর্কতা ভুলে সবাই ঘর থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছে। ঘর বাড়ি চুরমার, আয়না, মাদুর, টেবিল, ছবি সব ছিটকে রাস্তায় এসে ছত্রাকার হয়ে পড়েছে। তারই মধ্যে এক জায়গায় একটা প্রৌঢ়া মহিলার ছিন্ন ভিন্ন বিকৃত মৃতদেহ। আবার কিছু দূরে একটি সুন্দরী বালিকার দেহ 2 টুকরো হয়ে পড়ে আছে, আর তার তলপেটের নাড়ি ভুঁড়ি খানিকটা বেরিয়ে ধুলোতে লুটিয়ে পড়েছে। এই বীভৎস দৃশ্যের মাঝখানে এক জায়গায় একটা ছোট্ট মেয়ে ভয়ে ঊর্ধ্বশ্বাসে চোখ বুজে ছুটে একটা ছোট মাঠ পার হয়ে পালাচ্ছিল। পুলিশের লোক ওকে ধরে ফেলল। মেয়েটির বয়স 9 বছর। সে ভয়ে এমনই দিশেহারা হয়ে পড়েছে যে প্রথম কিছুক্ষণ কথা বলতেই পারল না। আর ওর হাতে একটা পুঁটুলি। পুঁটুলির মধ্যে কিছু শুকনো শুয়োরের মাংসের টুকরো আর গোটা কত কিশমিশ ছিল। তাকে খানিকক্ষণ ধরে জিজ্ঞাসা করে জানা গেল তাদের বাড়িতে বোমা পড়বার পরে বাড়িটা ভেঙে চুরমার হয়ে গেছে। কে কোথায় যে গিয়েছে সে তা জানে না। কাউকে দেখা না পেয়ে সে কিছু খাবার সংগ্রহ করে পুঁটুলি বেঁধে নিয়ে পালাচ্ছিল। তার বিশ্বাস ছিল চোখ বুজে ছুটে পালাতে পারলেই যারা বোমা ফেলে তারা ওকে দেখতে পাবে না। তাকে ডেকে নিয়ে প্রৌঢ়া মহিলার মৃতদেহ দেখানো হলো। এবার খুকি চিৎকার করে কেঁদে উঠল। হ্যাঁ, ওই তার মা, আর পাশের বালিকাটি তার দিদি। ডেপুটি মার্শাল পাড়ার একজন লোককে ডেকে মেয়েটির নাম ধাম, বাপের নাম ঠিকানা জেনে নিলেন। কারণ ছেলে মানুষ পুলিশের প্রশ্নের উত্তর হয়তো ঠিক মতো দিতে পারবে না। আপাতত মেয়েটি পুলিশের জিম্মাতেই রইল। কারণ শোনা গেল ওর বাবা নাকি বছর 3 আগে মারা গিয়েছে। বিধবা মা আর দিদি ছাড়া
সংসারে ওর আর কেউ ছিল না। একদল লোককে দেখা গেল ভাঙা বাড়িগুলো থেকে জিনিসপত্র, মৃতদেহ টেনে বার করছে। ওরা টর্চ জ্বেলে টর্চের মুখ নিচের দিকে নামিয়ে দেহ মৃত কি জ্যান্ত খুঁজে বেড়াচ্ছে, পাছে ওপর থেকে বোমারু প্লেনগুলো টের পায়। বিমল তাদের মধ্যে একজনকে চিনতে পারলে সে সাগ্রহে ছুটে গেল, প্রফেসর লি, প্রফেসর লি। অন্ধকারের মধ্যে তিনি বিমলকে চিনলেন, বললেন, আমি আমার ছাত্রদের দল নিয়ে বেরিয়েছি, দেখি যদি কিছু করতে পারি। তা আমার মেয়েরা কোথায়? এই সৌম্য দর্শন, পরহিতব্রতী বৃদ্ধের স্নেহ সম্ভাষণে বিমলের মনটা আর্দ্র হয়ে উঠল। বললে, সে অনেক কথা প্রফেসর লি। এখন আমার মনে হয় আপনি এবং আপনার দলই এ বিষয়ে আমায় সাহায্য করতে পারবেন। প্রফেসর লি হাসি মুখে বললেন, যুদ্ধের সময়কার মনস্তত্ত্ব আলোচনা করতে এসেছিল, জানেন তো। এর চেয়ে উপযুক্ত ক্ষেত্র আর কোথায় পাবো সে আলোচনার। এমন সময়ে হঠাৎ মাথার উপর একটা প্লেন এলো। সবাই কথা বন্ধ করে উপরের দিকে চাইলে মার্কিন পুলিশম্যানটি চেঁচিয়ে উঠল, কভার, কভার। কিন্তু কোথায় আর আশ্রয় নেবে? সেই ভাঙা বাড়ির ইট কাঠের মধ্যে মুখ গুজে পড়ে থাকা ছাড়া। তাই সবাই সেই দিকে ছুটল। বিমলও চীনা খুকিটার হাত ধরে টেনে নিয়ে চলল সেই দিকে। অবশ্য প্লেন থেকে বোমা পড়ল না, পড়ল কতকগুলো চকচকে রূপোর বাতিদানের মতো লম্বা লম্বা জিনিস। প্লেনটা চলে গেলে ওরা সেগুলো দূর থেকে ভয়ে ভয়ে দেখল সরু সরু রূপোর নলের মতো জিনিস, হাতখানেক লম্বা, ঝকঝকে সাদা। মার্কিন পুলিশম্যান একটা হাতে তুলে নিয়ে বললে, এ হলো ইনসেন্ডিয়ারি বম, আগুন লাগাবার বোমা। অ্যালুমিনিয়াম আর ইলেকট্রনের খোল, ভেতরে অ্যালুমিনিয়াম পাউডার আর আয়রন অক্সাইড ভর্তি। এই যে দেখছো, 6টা করে ফুটো টিউবের গোড়ার দিকে, এই দিয়ে আগুনের ফুলকি পার হয়ে আসবে। তবে এ আগুন সহজে নিভানো যায় না। জাপানিদের মতলব এবার স্পষ্ট বোঝা গেল। হাই এক্সপ্লোসিভ বোমা ফেলবার পর লোকজন ভয়ে দিশেহারা হয়ে যে যেদিকে পালাবে। তখন ওরা শহরে ইনসেন্ডিয়ারি বম ফেলে আগুন লাগিয়ে দেবে। আগুন নিভোতে তখন কে আর আসবে? মনে হলো কি ভীষণ ধ্বংসের আয়োজন। বিমল সেই ঝকঝকে পালিশ করা সরু টিউবটা হাতে নিয়ে শিউরে উঠল। এই টিউবের মধ্যে সুপ্ত অগ্নিদেব এখনই জেগে উঠে এই এত বড় সাংহাই শহরটা জ্বালিয়ে পুড়িয়ে দেবে, তারই আয়োজন চলছে। মার্কিন পুলিশম্যানটি বললে, 65 গ্রাম অ্যালুমিনিয়াম পাউডার আর 35 গ্রাম আয়রন অক্সাইড। তবে আমাদের মার্কিন নৌবহরের উড়োজাহাজে আজকাল এর চেয়েও ভালো বোমা তৈরি হচ্ছে। আয়রন অক্সাইডের বদলে দিচ্ছে। এবার কাছেই আরো 2-3টা রূপোর বাতিদান পড়ল। দিনের বেলায় ওরা পরস্পরের ধুলো কাদামাখা চেহারা দেখে অবাক হয়ে গেল। প্রফেসর লি তখনও কাজে ব্যস্ত। চারিদিকে ধ্বংসস্তূপ থেকে লোকজন টেনে বার করে করে আনছেন, আর সঙ্গে তার ছাত্রেরা। পুলিশও এসেছে, 2টো রেড ক্রসের হাসপাতাল গাড়িও এসেছে। আকাশে জাপানি বোমারু প্লেনগুলোর চিহ্ন নেই।
রাত্রিটা কেটে গিয়েছে যেন একটা দুঃস্বপ্নের মতো। এখন বেলা 10টা, অথচ এখনো সে দুঃস্বপ্নের জের মেটেনি। বিনা কারণে এমন নিষ্ঠুর ধ্বংসহীন লীলার তাণ্ডব যে চলতে পারে, তা এর আগে ভারতবর্ষে থাকতে বিমল কখনো ভেবেছিল? কনসেশনে সবাই সবজান্তা আমেরিকান পুলিশটা বলছিল, আপনারা দেখবেন, ওরা ইনসেন্ডিয়ারি বোমা ফেলে সবচেয়ে বেশি ক্ষতি করবে। আর এখানে অনেক বাড়ি তো কাঠের, তাতে আবার বোমার আগুন জলে বই নেবে না। আর তখন বালি ছড়াতে হয় একরকম কল দিয়ে। প্রথম অবস্থায় বোমাটাকে বালি বোঝাই থলে দিয়ে চেপে ধরলেও আর স্পার্ক ছোটে না। কিন্তু সেসব করে কে? চীনা পুলিশের ডেপুটি মার্শাল বললেন, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে দেখা যাচ্ছে এই হাই এক্সপ্লোসিভ বোমায়। কাল সন্ধ্যা ও রাতের বোমা ফেলার দরুন চাপেই পাড়া ও সাংহাইয়ের চ্যাংশোলিন অ্যাভিনিউতে 700-800 বাড়ির আর চিহ্ন নেই। মেয়ে পুরুষ মিলিয়ে মানুষ মারা পড়েছে প্রায় 300-র উপর। জখম হয়ে হাসপাতালে গিয়েছে প্রায় 500। তাদের মধ্যে অর্ধেকের বাঁচবার আর আশা নেই। প্রফেসর লি বললেন, আমাদের সবচেয়ে ভীষণ শত্রু এই যে বোমারু প্লেনগুলো। তা কদিনের ব্যাপারে আমরা বুঝতে পেরেছি। তবুও তো এখন ওরা সমবেতভাবে আক্রমণ করেনি। করলেও 100খানা প্লেনের প্রত্যেক প্লেনখানা থেকে 2 টন বোমা ফেললে 5000 লোক কালই মেরে ফেলত। এবার সবজান্তা পুলিশম্যানটি বললে, জাপানি বম্বারগুলো একখানা 2 টন বোমা বইতে পারে না মশাই। হ্যাঁ, সে পারে শুধু জার্মান ডর্নিয়ের কিংবা ইতালির কাপ্রনি কিংবা। ডেপুটি মার্শাল বললেন, আহা, এখনো সব থাক। ও তর্কে কি লাভ আছে? এখন আমাদের দেখতে হবে যে দুটি মার্কিন মহিলাকে কাল রাত্রে গুন্ডারা নিয়ে গিয়েছে, তাদের উদ্ধারের কি উপায় করা যায়। এখন এবেলা অন্তত আর বোমা পড়বে না বলে মনে হয়। এমন সময়ে একজন চীনা পুলিশ সার্জেন্ট মোটর সাইকেলে ছুটে এসে সংবাদ দিলে, কনসেশন অঞ্চলে চীনা পলাতক নরনারীদের সঙ্গে কনসেশন পুলিশের ভয়ানক দাঙ্গা আরম্ভ হয়েছে। ওরা ইয়াংসিকিয়াং এর ব্রিজ পার হয়ে যাচ্ছিল। কনসেশন পুলিশ ব্রিজের ওমুখে মেশিন গান বসিয়েছে। তারা বলছে, এত পলাতক লোক জায়গা দেবার স্থান কনসেশনে নেই, আর তাছাড়া খাবার নেই, জল নেই, গেলে সেখানে দুর্ভিক্ষ হবে। প্রফেসর লি বললেন, কত লোক পালাচ্ছিল? তা বোধহয় 10,000-এর কম নয়। অর্ধেক সাংহাই ভেঙে মেয়ে পুরুষ সব পালাচ্ছে কনসেশনের দিকে। আপনারা সব চলুন, একটু বোঝান ওদের। রাত্রির ব্যাপারে সব ভয় পেয়েছে বড্ড। কনসেশনের পুলিশ দলকে চলে যেতে উদ্যত দেখে বিমল বললে, আজ মেয়ে দুটির ব্যবস্থা আপনাদের করতে হবে। দেরি হলে ওদের খুঁজে বার করা শক্ত হবে হয়তো। চীনা পুলিশের ডেপুটি মার্শাল বললেন, সে বিষয়ে ওরা কিছু সাহায্য করতে পারবে না। হ্যাঁ, আমাদের কাছে বদমাইশদের লিস্ট আছে। আজ আমি এখনই ব্যবস্থা করছি, ব্যস্ত হবেন না। আর তাছাড়া বিদেশি গভর্নমেন্টের কাছে এজন্য আমাদের দায়িত্ব অত্যন্ত বেশি। সেদিন সারাদিন ওরা হাসপাতালে গেল না। ডাক্তার সাহেবকে জানিয়ে দিলে মিনি ও অ্যালিসের বিপদের কথা। কনসেশনে যাবার জন্যে 2বার চেষ্টা করেও কৃতকার্য হল না, কারণ
সে পথ লোকজনের ভিড়ে বন্ধ হয়ে আছে। আর তাছাড়া ইয়াংসিকিয়াং এর পুলের ওপারে পুলিশের মেশিন গান বসানো। সারাদিন ধরে কি করুণ দৃশ্য সাংহাইয়ের বাইরের বড় বড় রাজপথগুলিতে। লোকজন মোট পুঁটুলি নিয়ে শহর ছেড়ে পালাচ্ছে। সাংহাই থেকে হোনান যাবার রাজপথ পলাতক নরনারীতে পরিপূর্ণ হয়ে গিয়েছে। আর ভয়ানক গরম। এই গরমের ভিড়ে অনেকে সর্দি কর্মী হয়ে মারাও পড়ছে। দুখানা হাসপাতালের গাড়ি ওদের সাহায্যের জন্য পাঠানো হয়েছিল, কিন্তু ভিড় ঠেলে অগ্রসর হওয়া অসম্ভব দেখে গাড়ি দুখানা শহরের উপকণ্ঠে এক জায়গায় পথের ধারে দাঁড়িয়ে রইল। একখানা গাড়ির চার্জ নিয়ে বিমল সেখানে রয়ে গেল, আর সুরেশ্বর রইল তার সহকর্মী হিসাবে। শীঘ্রই কিন্তু কি ভয়ানক বিপদে দুজনে পড়ল। ওরা অনেকক্ষণ থেকেই ভাবছিল, এই ভীষণ ভিড়ের মধ্যে জাপানি প্লেন যদি বোমা ফেলে তবে যে কি কাণ্ড হবে তা কল্পনা করলেও শিউরে উঠতে হয়। বেলা তখন 2টো সবে বেজেছে। একজন তরুণ চীনা সামরিক কর্মচারী মোটর বাইকে সাংহাইয়ের দিক থেকে এসে ওদের অ্যাম্বুলেন্স গাড়ির সামনে দাঁড়ালো। বলল, আপনারা এখনই এখান থেকে সরে যান। বিমল জিজ্ঞাসা করল, কেন? জাপানি সৈন্য শহরের বড় পাঁচিল ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছে। এখনো 2টো পাঁচিল বাকি, কিন্তু সন্ধ্যার মধ্যে ওরা সমুদ্রের ধারে সমস্ত দিকটা দখল করবে। আর আমরা খবর পেয়েছি 50খানা বোমারু প্লেন 1 ঘন্টার মধ্যে শহরের উপর আবার বোমা ফেলতে আসবে। এখনই সরে যান। কিন্তু এই লোকগুলোর অবস্থা কি হবে? সে চীনের মহা দুর্ভাগ্য স্যার। আপনারা বিদেশি, আপনাদের প্রাণ আমরা বিপন্ন হতে দেব না। আমরা মরি তাতে ক্ষতি নেই, কিন্তু আপনারা সরে যান এখান থেকে। একটি গাছের তলায় একটি বৃদ্ধা বসে, সঙ্গে একটা পুঁটুলি আর গোটা কতক মাটির হাঁড়ি কুড়ি, মুখে অসহায় আতঙ্কের চিহ্ন। সামরিক কর্মচারীটি কাছে গিয়ে বললে, কোথায় যাবে? বৃদ্ধাটি ভয়ে ভয়ে সৈনিকটির দিকে তাকালো, কিন্তু চুপ করে রইল, কোনো উত্তর দিল না। সৈনিকটি আবার জিজ্ঞেস করল, তুমি কোথায় যাবে? তোমার সঙ্গে কে আছে? এবারও বুড়ি কিছু বললে না। বিমল বললে, বোধহয় কানে শুনতে পায় না। দেখছো না ওর বয়স হয়েছে, একটু চেঁচিয়ে বলো। তরুণ সামরিক কর্মচারী বৃদ্ধার নাতির বয়সী, কানের কাছে মুখ নিয়ে চিৎকার করে বললে, ও দিদিমা, কোথায় যাচ্ছ? বুড়ি বিস্ময়ের দৃষ্টিতে ওর মুখের দিকে চেয়ে বললে, কোথায় আর যাবো বাবা, সবাই যেখানে যাচ্ছে। এখানে বসে থেকো না, এখনই বোমা পড়বে। তোমার সঙ্গে কেউ নেই? বোমার কথা শুনেই বুড়ি ভয়ে আড়ষ্ট হলো। তারপর ওপরের দিকে চাইলে, বললে, কি করবো বাবা, আমি আর হাঁটতে পারছি না। আমার কেউ নেই, আমাকে তোমরা একখানা গাড়ির ওপরে উঠিয়ে দাও। বিমল বললে, আচ্ছা বেশ, আমি ওকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দিচ্ছি। বড্ড বয়স হয়েছে, তাও এতখানি পথ ছোটাছুটি করে হাঁপিয়ে পড়েছে। তারপর দুজনে সেই বৃদ্ধাকে ধরাধরি করে গাড়িতে এনে ওঠালে। আরেক জায়গায় একটি গৃহস্থ পরিবারের ঠিক একই অবস্থা। গৃহিণীর বয়স প্রায় 30-32,
7-8টি ছেলে মেয়ে, সকলের ছোটটি দুগ্ধপোষ্য শিশু, বাকি সব 2, 4, 5, 7 এমনি বয়সে। সঙ্গে একটিও পুরুষ নেই। ওরাও হাঁটতে না পেরে বসে পড়েছে। জিজ্ঞেস করে জানা গেল, বাড়ির কর্তা জাহাজে কাজ করেন। জাহাজ আজ 20 দিন হলো বন্দর থেকে ছেড়ে গিয়েছে, আর এদিকে এই বিপদ। কাজে মা ছেলে মেয়েদের নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন। এখন কোথায় যাবেন তার ঠিক নেই। এদের অসহায় অবস্থা দেখে বিমলের খুব কষ্ট হলো, অথচ তার কিছু করবারও নেই। কত লোককে আর সে হাসপাতালের গাড়িতে জায়গা দেবে? সেদিন শহরের এমন ভয়ানক অবস্থা গেল যে কে কার খোঁজ রাখে। ওদিকে মিনি ও অ্যালিসের উদ্ধারের কোনো চেষ্টাই হলো না। সারা রাত দিন এমনি করেই কাটল। রাত্রি শেষে জাপানি নৌসেনা সাংহাই শহরের দক্ষিণ অংশ অধিকার করলে। বিমল ও সুরেশ্বর তখন হাসপাতালে। ওরা কিছুই জানত না, তবে ওরা এটুকু বুঝেছিল যে অবস্থা গুরুতর। সারা রাত্রি ধরে জাপানি যুদ্ধ জাহাজ থেকে গোলা বর্ষণ করলে। বোমারু প্লেনগুলোর তেমন আর দেখা নেই, কারণ শহরও প্রায় জনশূন্য। পথে ঘাটে লোকজনের ভিড় নেই বললেই চলে। রাত তখন 3টে হবে। এমন সময় ওয়ার্ডের মধ্যে কয়েকজন সশস্ত্র সৈন্য ঢুকতে দেখে বিমল প্রথমটা বিস্মিত হলো। তারপরেই ওর মনে হলো এরা চীনা নয়, জাপানি সৈন্য। ক্রমে পিলপিল করে 20-30 জন জাপানি সৈন্য সেই হাসপাতালের বড় হলটার মধ্যে ঢুকল। চারিদিকে শোরগোল শোনা গেল। রোগীর দল অধিকাংশই বোমায় আহত নাগরিক। তারা ভয়ে কাঠ হয়ে রইল জাপানি সৈন্য দেখে। বিমল তখন ওয়ার্ডে একা আছে। হাসপাতালের বড় ডাক্তার খানিকক্ষণ আগে চলে গিয়েছেন। এখন ওই কর্তা। 2 জন চীনা নার্স ভয়ে অন্য ওয়ার্ড থেকে ছুটে এসে বিমলের পিছনে দাঁড়ালো। হঠাৎ একজন জাপানি সৈন্য বন্দুক তুলে জমির সঙ্গে সমান্তরাল ভাবে ধরলে, আর রাইফেলের আগার ধারালো বয়নেট ঝকঝক করে উঠল। চোখের নিমেষে সে এমন একটা ভঙ্গি করলে তাতে মনে হলো বিমলের দেশে ছিটকি জালে মাছ ধরার সময় জালের গোড়া থেকে বাঁশটা যেমন কাদা জলের মধ্যে ঠেলে দেয়, ঠিক তেমনি। আর সঙ্গে সঙ্গে একটা অমানসিক আর্তনাদ শোনা গেল। পাশের বিছানায় একটা চীনা যুবক রোগী শুয়ে ভয়ে ভয়ে ওদের দিকে চেয়েছিল। এখন সৈন্যের সেই বেয়োনেটটা তার তলপেটটা গেঁথে ফেলেছে। চারিদিকে রোগীরা আতঙ্কে চিৎকার করে উঠল। রক্তে ভেসে গেল বিছানা। সে এক বীভৎস দৃশ্য। বিমলের মাথাটা হঠাৎ কেমন বেঠিক হয়ে গেল এই নিষ্ঠুর হত্যাকাণ্ড দেখে। সে এগিয়ে এসে ইংরেজিতে বলল, তোমরা কি মানুষ না পশু? জাপানি সৈন্যেরা ওর কথা বুঝতে পারলে না, কিন্তু ওর দাঁড়াবার ভঙ্গি ও গলার সুর শুনে অনুমান করলে মানে যাই হোক, অন্তত প্রীতি ও বন্ধুত্বের কথা তো নয়। অমনি সব কজন সৈন্য ওকে ঘিরে দাঁড়িয়ে বন্দুক তুললে। বিমল সঙ্গে সঙ্গে চোখ বুঝলে। ও বুঝলে এই বোধহয় শেষ। আর যে 2 জন চীনা তরুণী নার্স ওর পেছনে এসে আশ্রয় নিয়েছিল, তারা ভয়ে দিশেহারা হয়ে চেঁচিয়ে উঠল। হাসপাতালের সবাই বিমলকে ভালোবাসত। ঠিক এমন সময়ে বিমলের কানে গেল, পেছন থেকে মনে হলো একটা সামরিক আদেশের ক্ষিপ্র স্পষ্ট তীক্ষ্ণ সুর। জাপানি ভাষায় হলেও তার অর্থ যেন কোন অদ্ভুত উপায়ে বুঝে ফেলে সে চোখ চাইলে। দেখল দরজার কাছে দাঁড়িয়ে একজন জাপানি সামরিক কর্মচারী।
লেফটেন্যান্টের ইউনিফর্ম পরা। সৈন্যরা ততক্ষণ বেয়োনেট নামিয়ে এক পাশে দাঁড়িয়েছে। এবার সেই জাপানি অফিসারটি এগিয়ে সেই জাপানি ভাষাতেই কি প্রশ্ন করলে। ৩-৪ জন সৈন্য একসঙ্গে বিমলের দিকে আঙুল দিয়ে দেখিয়ে কি বললে। জাপানি অফিসার বিমলের দিকে চেয়ে ভাঙা ইংরেজিতে বললে, তুমি আমার সৈন্যদের গালাগালি দিয়েছ? বিমল বললে, তোমার সৈন্যরা কি করেছে তা আগে দেখো। এটা রেড ক্রস হাসপাতাল, এখানে তো কেউ যোদ্ধা নেই। অকারণে তোমার সৈন্যরা আমার এই রোগীটিকে খুন করেছে বেয়োনেটের গায়ে। জাপানি অফিসার একবার তাচ্ছিল্যের ভঙ্গিতে সেই রক্তাক্ত বিছানা ও মৃত রোগীর দেহটার দিকে চেয়ে দেখলে এবং তারপর সম্ভবত ভর্ৎসনার সুরে সৈন্যদের কি বললে। তারপর বিমলের দিকে চেয়ে বললে, তুমি কোন দেশের লোক? আমি ভারতীয়। রেড ক্রসের ডাক্তার? না, আমি চীনা মেডিকেল ইউনিটের ডাক্তার। চীনেদের সাহায্য করতে ভারতবর্ষ থেকে এসেছো? হ্যাঁ। আমার সৈন্যদের অপমান করতে তুমি সাহস করো? দেখুন, আমার সামনে আমার রোগী খুন করলো ওরা, আমি তার প্রতিবাদ করেছি মাত্র। হঠাৎ সেই জাপানি অফিসারটি বিমলের গালে ঠাস করে একটা চড় মারলে। পরক্ষণেই সেই ক্ষিপ্র তীক্ষ্ণ স্পষ্ট সামরিক আদেশের সুর গেল ওর কানে। রাগে অপমানে চড়ের প্রবল খায়ে দিশেহারা ওর কানে। সব কজন সৈন্য মিলে তখনই ওকে ঘিরে ফেললে চক্ষের নিমেষে। দুজন ওকে পিচ মোড়া করে বাঁধলে চামড়ার কোমর বন্ধ দিয়ে। তারপর ওকে রাইফেলের কুঁদর ধাক্কা দিতে দিতে হাসপাতালের বাইরে নিয়ে চলল। চীনা নার্স দুজন ভয়ে কাঠ হয়ে চেয়ে রইল। বিমলকে যেখানে নিয়ে যাওয়া হলো সেখানটা একটা ছোট মাঠের মতো। একদিকে একটা নিচু বাড়ি, মাঠের একপাশে একটা ছোট টেবিল ও চেয়ার পেতে জনৈক জাপানি সামরিক কর্মচারী বসে, আর তার চারিপাশে সশস্ত্র জাপানি সৈন্যের ভিড়। কিছু দূরে দেওয়াল থেকে 15 হাত দূরে এক সারি রাইফেলধারী সৈন্য দাঁড়িয়ে। আরো অনেক জাপানি সৈন্য সেই মাঠটায় এদিকে ওদিকে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বলছে। এখন এ জায়গাটাতে কি হচ্ছে বিমল বুঝতে পারলে না। তারপর ওকে নিয়ে গিয়ে টেবিলের কিছু দূরে দাঁড় করালে সৈন্যরা। তখনও চেয়ে দেখলে দুজন চীনাকে জাপানি সৈন্যরা ঘিরে টেবিলের সামনে দাঁড় করিয়ে রেখেছে। চেয়ারে উপবিষ্ট জাপানি অফিসারটি কি জিজ্ঞাসা করছে সৈন্যদের। চীনা দুটি সৈন্য নয়, সাধারণ নাগরিক। বিমল ওদের দেখেই বুঝল। একটু পরে জাপানি অফিসারটি কি একটা আদেশ দিয়ে হাত নেড়ে চীনা দুটিকে সরিয়ে নিয়ে যেতে বলল। জাপানি সৈন্যরা তাদের টেনে নিয়ে গিয়ে মাঠের ওদিকে, অর্থাৎ যেদিকে বাড়িটা, তার দেওয়ালের গায়ে নিয়ে দাঁড় করালে। চীনা লোক দুটির মুখে বিস্ময় ফুটে উঠেছে। তারা কলের পুতুলের মতো জাপানিদের সঙ্গে সঙ্গে চলল বটে, কিন্তু তাদের চোখের অবাক ভাব দেখে মনে হয় তারা বুঝতে পারেনি কেন তাদের দেওয়ালের গায়ে ঠেস দিয়ে দাঁড় করানো হয়েছে। অবশ্য বিমলও প্রথমটা বুঝতে পারেনি। সে বুঝলে যখন 10 জন জাপানি সৈন্যের সারি একযোগে রাইফেল তুললে। একটা তীক্ষ্ণ স্পষ্ট সামরিক আদেশ বাতাস চিরে উচ্চারিত হলো, আর সঙ্গে সঙ্গে 10টি রাইফেলের একযোগে আওয়াজ। বিমল তখন চোখ বুজলে। যখন সে চোখ চাইল
তখন প্রথমেই যে কথা তার মনে উঠল, স্থান ও অবস্থা হিসেবে সেটা বড়ই আশ্চর্যের ব্যাপার বলতে হবে। তার সর্বপ্রথম মনে হলো, জাপানি রাইফেলের ধোঁয়া তো খুব বেশি হয় না। কেন এ কথা তার মনে হলো এই নিশ্চিত মৃত্যুর সম্মুখীন হয়ে, জীবনের এই ভীষণ সংকটময় মুহূর্তে তা কে বলবে? তারপরই বিমল দেওয়ালের দিকে চেয়ে দেখলে চীনা দুটি উপর হয়ে পড়ে রয়েছে। দুজন জাপানি সৈন্য তাদের মৃতদেহের পা ধরে হিঁচড়ে টেনে এক পাশে রেখে দিলে। তারা এমন ভাবে পাশাপাশি পড়ে রইল, দেখে বিমলের মনে হয় ওরা কোনো ঠাকুরের সামনে উপুড় হয়ে প্রণাম করছে। মানুষ মানুষকে যে এমন ভাবে হত্যা করতে পারে, বিমল তা আজ প্রথম দেখেছে হাসপাতালে, আর এখন দেখলে। এবার আসলো বিমলের পালা। বিমল ভাবল, কিন্তু চেয়ে দেখলে আর চারজন চীনাকে আবার কোথা থেকে নিয়ে এসে জাপানি সৈন্যরা সেই টেবিলের সামনে দাঁড় করিয়েছে। এবারও পূর্বের মতো কথা কাটাকাটি হলো জাপানি অফিসার ও সৈন্য দলের মধ্যে। তারপর আবার সেই পূর্বের ব্যাপারের পুনরাবৃত্তি। এই চীনা চারজনও উপর হয়ে পড়ল দেওয়ালের সামনে আগের দুজনের মতো। চীনা ভাষা যদিও বা কিছু কিছু বিমল শিখেছে, জাপানি ভাষার তো সে বিন্দু বিসর্গ জানে না। কিন্তু কেন যে এদের গুলি করে মারা হচ্ছে, কি অপরাধে এরা অপরাধী, কিছুই বোঝা গেল না। আর এখানে জাপানিরাই কথাবার্তা বলছে, চীনাদের বেশি কিছু বলবার সুযোগও দেওয়া হচ্ছে না। এখন বিমল ভাবছে, এই দূর বিদেশে এখনই তার প্রাণটা বেরোবে। মা বাবার সঙ্গে আর দেখা হলো না, হয়তো তারা জানতেও পারবেন না যে তার কি হয়েছে। শুধু একখানা চিঠি মাত্র যাবে, হয়তো তাতে লেখা থাকবে তাদের ছেলে মিসিং, খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু অ্যালিসের কি হলো? অ্যালিসের সঙ্গেও তো আর দেখা হবে না। অ্যালিসকে বড় ভালো লেগেছিল, কোথায় যে তাকে নিয়ে গিয়ে ফেলেছে বেচারি অ্যালিস, বেচারি মিনি। কিন্তু বিমলের পালা আসতে বড় দেরি হলো না। দলে দলে চীনা নাগরিকদের টেবিলের সামনে দাঁড় করানো চলতে লাগলো। তারপর তাদের হত্যা করাও সমানভাবে চলছে। মৃতদেহ ক্রমেই স্তূপাকার হয়ে উঠছে। এরকম নিষ্ঠুর হত্যা দৃশ্য আর চোখে দেখা যায় না। দেখতে দেখতে দুজন জাপানি সৈন্য এবার বিমলকে নিয়ে গিয়ে সেই টেবিলের সামনে দাঁড় করিয়ে দিল। বিমল অনুভব করলে তার ভয় হচ্ছে না মনে, কিন্তু একটা জিনিস হচ্ছে, জ্বর আসবার আগে যেমন গা বমি বমি করে, ঠিক তেমনি ওর শরীরের মধ্যে হচ্ছে। মাথাটা হঠাৎ যেন বড় হালকা হয়ে গিয়েছে, আর কেমন যেন বমির ভাব হচ্ছে। জাপানি সামরিক অফিসারটি ভাঙা ইংরেজিতে জিজ্ঞাসা করলে, তুমি রাস্তায় কি করছিলে? বিমল ইংরেজিতে বললে, রাস্তায় সে কিছু করেনি, হাসপাতাল থেকে তাকে ধরে এনেছে। কোন হাসপাতাল? চীনা রেড ক্রস হাসপাতাল। তা তুমি সেখানে কি করছিলে? আমি ডাক্তার, ডিউটিতে ছিলাম। জাপানি সৈন্যরা একজন চীনা রোগীকে অকারণে বেয়োনেটের খোঁচায়। কথাটা শেষ হলো না। হঠাৎ পেছন থেকে দুজন জাপানি সৈন্য ওকে রুক্ষস্বরে কি বললে। বিমলের মনে হলো হয়তো তাকে চুপ করে থাকতে বলছে। জাপানি অফিসারটি বললে, কি হলো? থামলে কেন? বলে যাও।
এবার বিমল হাসপাতালের হত্যাকাণ্ডের কথা সংক্ষেপে বলে গেল। জাপানি অফিসার চারিপাশের জাপানি সৈন্যের দিকে চেয়ে জাপানি ভাষায় কি প্রশ্ন করলে। তারপর বিমলের দিকে চেয়ে বললে, তুমি সেই সৈন্যকে চিনতে পারবে? না, অত ভালো করে তখন তার চেহারা দেখিনি, তখন মাথার ঠিক ছিল না। আর তাছাড়া জাপানি সৈন্যরা সবাই আমার চোখে একরকমই দেখায়, দেখতে অভ্যস্ত নই বলে। তুমি সিঙ্গাপুরের লোক? না, আমি ভারতবাসী। চীনা হাসপাতালে চাকরি করো? হ্যাঁ। সরাসরি এসেছো চীনে? এ প্রশ্ন করবার কারণ বিমল একটু একটু বুঝতে পারলে। এখানে সে একটা মিথ্যে কথা বললে, এই একমাত্র ফাঁক। এই ফাঁক দিয়ে সে এবারের মতো গলে বেরিয়ে যাওয়ার চেষ্টা তো করবে, তারপর না হয় যা হবার তাই হবে। সে বলল, সরাসরি আসিনি, আন্তর্জাতিক কনসেশনে এসেছিলাম। ব্রিটিশ কনসুলেট অফিসে আমার নাম রেজিস্ট্রি করা আছে। ঠিক এই সময় একজন জাপানি সৈন্য অফিসারটিকে কি বললে। তার হাতে 3টে জরির ব্যান্ড, দেখে মনে হয় সে একজন কর্পোরাল কিংবা কোম্পানি কমান্ডার। জাপানি অফিসার বিমলের দিকে ভ্রুকুটি করে বললে, তুমি একজন গুপ্তচর। আমি এ কথা সম্পূর্ণ অস্বীকার করছি। বলছি তো আমি ডাক্তার। তোমার সৈন্যদের মধ্যে অনেকেই জানে আমি হাসপাতালে ডিউটিতে ছিলাম, ওরাই ধরে এনেছে। বেশ, এখানে 2টো আঙুলের টিপসই দাও। বিমল 2খানা কাগজে টিপসই দিল। তারপরে জাপানি অফিসার কি আদেশ করলে জাপানি ভাষায়। ওকে 2জন জাপানি সৈন্য ধরে নিয়ে গিয়ে বাইরের একটা কামানের গাড়ির উপর বসালে। চারিধারে বহু জাপানি সৈন্য গিজগিজ করছে, সকলেই ব্যস্ত, সকলেই উত্তেজিত। কোথায় যাবার জন্য সকলেই যেন ব্যগ্র উৎসুক। বিমল দেখলে ওকে এরা ছেড়ে দিল না। মুক্তি যে দিয়েছে তা নয়, কিন্তু কোথায় যে নিয়ে যাচ্ছে কে জানে। জাপানি ভাষার সে বিন্দু বিসর্গ বোঝে না, কাউকে কিছু জিজ্ঞেস করতেও পারে না। মিনিট 15-র মধ্যে ঘড় ঘড় করে কামানের গাড়ি টানতে লাগলো একখানা মোটর লরি। ওর দুদিকে সাঁজোয়া গাড়ি চলেছে সারি দিয়ে। সাংহাই অতি প্রকাণ্ড শহর, এর যেন আর শেষ নেই। ঘণ্টা 2 চলবার পরে শহরের বাড়ি ঘর ক্রমে কমে আসতে লাগলো। তারপর দেখা গেল ফাঁকা মাঠ আর ধানের ক্ষেত। চীন দেশের এ অংশের দৃশ্য ঠিক যেন বাংলাদেশ, তবে এখানে কাছাকাছি নিচু পাহাড় শ্রেণী চোখে পড়ে। কিছু দূরে একটা অনুচ্চ পাহাড়ের ওপারে ঘন ধোঁয়া, রাইফেল ছোঁড়ার শব্দ আসছে। এক জায়গায় মাঠের মধ্যে পাইন বন, সেখানে কামানের গাড়ি দাঁড়ালো। বিমল দেখলে একটা উঁচু ঢালু মতো জায়গায় লম্বা সারি দিয়ে জাপানি সৈন্যরা উপর হয়ে শুয়ে রাইফেল ধরে ছুটছে, আর একসঙ্গে 50-60টা রাইফেলের আওয়াজ হচ্ছে। ওপাশ থেকেও তার জবাব আসছে। এখন এটা যে যুদ্ধক্ষেত্র, এতক্ষণ পরে বিমল বুঝতে পারলে। ওদিকে চীনা 9th রুট আর্মি জাপানিদের বাধা দিচ্ছে। চীনা সৈন্যবাহিনী সাংহাই ছেড়ে হটে গিয়েছে বটে, কিন্তু জাপানিদের আর এগোতে দেবে না। আর একটু পরে বিমল লক্ষ্য করে দেখলে পাইন বনের এক পাশে গাছের তলায় এক রাশ মৃতদেহ জাপানি সৈন্যের। স্ট্রেচারে করে বিমলের চোখের সামনে আরো 2জন মরা কি জ্যান্ত সৈন্যকে নিয়ে এলো
বিমল বুঝতে পারল না। একটু পরে আহতদের আর্তনাদ কানে যেতেই চিকিৎসক চঞ্চল হয়ে উঠল। পাশের একজন জাপানি সৈন্যকে বললে পিজিন ইংলিশে, আমাকে ওখানে নিয়ে চলো, আমি ডাক্তার, ওদের দেখব। সব মানুষের দুঃখই সমান। দুঃখ পীড়িত মানুষের জাত নেই, তারা চীনা নয়, জাপানিও নয়। একটু পরে জাপানি অফিসারের সম্মতিক্রমে বিমল হতাহত সৈন্যদের কাছে গেল দেখতে, যদি তার দ্বারা কোনো সাহায্য হয়। যদি মরার গাদায় জড়ো করা সৈন্যদের মধ্যে দু একজন সাংঘাতিক আহত লোক বার হয়, কারণ আর্তনাদটা সেই গাদার মধ্য থেকেই আসছিল। আসলে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে বিমলের কিন্তু মনে হচ্ছিল না যে এটা একটা যুদ্ধক্ষেত্র। বইয়ে পড়া বা কল্পনায় দেখা যুদ্ধক্ষেত্রের সঙ্গে এর কোনো মিল নেই। একটা শান্ত পাইন বন, গোটা তিনেক কামানের গাড়ি, আর রাইফেল হাতে কতকগুলি সৈন্য উপুড় হয়ে আছে। ওপারে পাহাড়ের উপর কিছু ধোঁয়া। কেবল সম্মুখের হতাহত জাপানি সৈন্যগুলি পরিচয় দিচ্ছে যে বিমল কোনো শান্তিপূর্ণ প্রাকৃতিক দৃশ্যের মধ্যে দাঁড়িয়ে নেই। সে যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে মানুষের জীবন মরণের সঙ্গে সম্পর্ক বড় বেশি। কিন্তু ঔষধপত্র কিছু নেই যা দিয়ে এই সব আহত সৈনিকদের চিকিৎসা চলে। এমনকি খানিকটা আয়োডিন পর্যন্ত বিমল অনেককে বলেও জোটাতে পারল না। এদের হাসপাতাল শিবির অনেক দূরে, সঙ্গে প্রাথমিক চিকিৎসার কোনো বন্দোবস্ত নেই। জাপানি সৈন্যরা কিন্তু দেখতে দেখতে এগিয়ে গেল। কিছুক্ষণ পরে পাহাড়ের ওপারে চীনা সৈন্যদের রাইফেল নিস্তব্ধ হয়ে গেল হঠাৎ। কিন্তু কারণ যে কি সেটা কিছু বোঝা গেল না। আবার কামানের গাড়িতে চড়ে সৈন্য বেষ্টিত হয়ে যাত্রা। এবার জাপানিরা বিমলের সঙ্গে খানিকটা ভালো ব্যবহার করল, কারণ আহত জাপানি সৈনিকদের ও যথেষ্ট সেবা করেছে। ও যে সাধারণ সৈনিক বা স্পাই নয়, একজন অভিজ্ঞ ডাক্তার, এই বিশ্বাসটা সকলের মনেই জন্মেছে। পাহাড়ের ওপারে অনেকটা সমতল ক্ষেত্রের মধ্যে একটা ক্ষুদ্র সৈন্য শিবির দেখা গেল। ওর মধ্যে ঢুকেই বিমল বুঝতে পারলে এটা চীনা আর্মির হাসপাতাল। প্রাথমিক চিকিৎসার বন্দোবস্ত এখানে ছিল, এখন কিছু নেই। চীনা সৈন্য সব সঙ্গে করে নিয়ে পালিয়েছে। কেবল একটা বড় দস্তার টপ পড়ে আছে আর কিছু ব্যান্ডেজের তুলো। হাসপাতাল শিবির থেকে 50 গজ দূরে এক গাছের তলায় এক চীনা সৈন্যকে পাওয়া গেল। হতভাগ্য গুরুতর আহত। রাইফেলের গুলি বোধ হয় জাপানিদের। তার শরীরের 2 জায়গায় বিঁধেছে, তাই রক্তে তার ইউনিফর্ম ভিজে উঠেছে। কিন্তু একে যে কেন ওর বন্ধুরা শত্রুর হাতে ফেলে দিয়ে পালিয়েছে তা বোঝা গেল না। তারপর একজন জাপানি সৈন্য ওর পা ধরে খানিকটা হিঁচড়ে টেনে নিয়ে চলল। লোকটার তখনও বেশ জ্ঞান রয়েছে। সে যন্ত্রণায় অস্পষ্ট আর্তনাদ করে উঠতেই পেছন থেকে একজন জাপানি অফিসার এগিয়ে গেল তাকে দেখতে। তারপর ওদের মধ্যে উত্তেজিত স্বরে জাপানি ভাষায় কি বলাবলি হলো, বিমল বুঝতে পারল না। তারপর দেখল হঠাৎ সেই অফিসারটি রিভলভার বার করে সেই আহত সৈনিকের মাথায় প্রায় নল ঠেকিয়েই গুলি করল, আর সঙ্গে সঙ্গে লোকটা নেতিয়ে পড়ল। ওর সকল যন্ত্রণার অবসান হলো। দেখে বিমল শিউরে উঠল। চোখের সামনে এরকম নিষ্ঠুর হত্যা দেখতে সে এখনো তেমন অভ্যস্ত হয়ে ওঠেনি। $1 মাইল দূরে একটা চীনা গ্রাম দেখা গেল।
ঠিক যুদ্ধক্ষেত্রের বাঁ দিক ঘেঁষে। ডান দিকে একটা অনুচ্চ পাহাড় শ্রেণীর দিকে জাপানি অফিসারটি ফিল্ড গ্লাস দিয়ে দেখছে সবাই। সেদিকে আঙুল দিয়ে কি দেখাচ্ছে। বিমল বুঝলে ওই পাহাড়টা বর্তমানে চীনা 9th রুট আর্মির দ্বিতীয় ঘাঁটি। প্রথম ঘাঁটিটা ছিল পূর্বোক্ত পাইন বনের সামনের পাহাড়, সেটা গিয়েছে। আজ তাহলে এই পর্যন্ত। আবার পরবর্তী অংশ নিয়ে আসবো আগামী অডিওতে। এই পরবর্তী অংশ শুনতে হলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর কেমন লাগলো অতি অবশ্যই মতামত জানান। আপনি ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার।